ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর টাইম কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 2টা সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে ইলেকট্রনের ভর 10 × 10⁻31 কেজি, তাহলে ইলেকট্রনের ভরের মানের ক্রম হবে। তো ইলেকট্রনের ভরটা আমাদের বলা আছে 10 × 10⁻31 কেজি, তাহলে এই ইলেকট্রনের ভরের মানের ক্রমটা আমাদের বের করতে হবে। তো মানের ক্রম বের করার সময় আমরা কি করব, এই যে গুণ হিসেবে যে সংখ্যাটা এখানে থাকবে সেইটাকে আমরা এইভাবে লিখব, মানে এই 10 আছে, এটাকে আমরা 1 থেকে 9 এর মধ্যে লেখার চেষ্টা করব। তো এখানে 1 যদি লিখি তাহলে পাওয়ারে আমাদের 10টা যোগ হয়ে যাবে 1 হয়ে, তাহলে এরকম হলো। তাহলে ফাইনালি আসছে 1 × 10⁻30 এত কেজি। তাহলে এই যে 10 এর পাওয়ারটা আমরা পাবো সেটাই হবে আমাদের মানের ক্রম। তার মানে এক্ষেত্রে আমাদের মানের ক্রম হবে -30। তাহলে অপশান ডিটা অ্যান্সার হবে। তারপর 2 দাগ বলছে 0.063 সংখ্যাটিতে কয়টি সার্থক অঙ্ক রয়েছে। তো 0.063 এটাতে আমাদের কটা সার্থক অঙ্ক রয়েছে এটা জানতে চেয়েছে। তো সরি, এখানে 0 হবে একটা। তো এখানে আমাদের সার্থক অঙ্ক হবে এই লাস্টের 3টে ডিজিট, কারণ পয়েন্টের পরে যেটা 0 থাকে সেটা কখনোই আমাদের সার্থক অঙ্ক হয় না, কিন্তু দুটো নন জিরো ডিজিটের মধ্যে যদি একটা 0 থাকে তাহলে সেটা সার্থক অঙ্ক হয়। তাহলে সার্থক অঙ্কের সংখ্যা হবে 3টে। তাহলে অপশান বিটা আমাদের অ্যান্সার হচ্ছে। তারপরে 3 দাগ বলছে যে চোঙের উচ্চতা এবং ব্যাসার্ধের পরিমাপের ত্রুটি যথাক্রমে 1% এবং 2% হলে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত হবে। তো এই চোঙের উচ্চতা যদি আমরা এইচ ধরে নিই তাহলে আমাদের বলা আছে dh/h ইন্টু 100, এটা হলো আমাদের 1, আর dr/r ইন্টু 100 এটা আমাদের বলা আছে 2। তাহলে আমাদের জানতে চেয়েছে এর আয়তন পরিমাপে, অর্থাৎ dv/v ইন্টু 100 কত হবে। এখন একটা চোঙের আয়তন তার ফর্মুলা হয় v = πr²h। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি dv/v = 2 × dr/r প্লাস dh/h। মানে এটা আমরা কীভাবে লিখলাম, এই যে যে আমাদের ভেরিয়েবলগুলো থাকবে এখানে আর এইচ ভেরিয়েবল, তো তার পাওয়ারটা সামনে গুণ করে দেবো, আর সেটাকে আর এই যে ভেরিয়েবলটা সেটাকে আমরা এই dv/v এই ফর্মে লিখবো। অর্থাৎ এক্ষেত্রে এইটাকে যদি পাওয়ারটাকে সামনে গুণ করে দিই তাহলে 2 আসবে, ইন্টু dr/r আসবে, আর এর পাওয়ার 1 আছে, সেই কারণে এটা dh/h হলো। আর প্রত্যেকটা টার্মকে আমরা তারপরে যোগ করে দেবো। এখন এর সাথে যদি আমরা বোথ সাইডে 100 গুণ করে দিই তাহলে আমাদের শতকরা আয়তনের ত্রুটিটা আমরা পেয়ে যাব। তাহলে বোথ সাইডে 100 দিয়ে গুণ করে দিলে এরকম আসছে। এখন dr/r ইন্টু 100 এর মান বলা আছে আমাদের 1, আর dh/h ইন্টু 100 এর মান বলা আছে 2। তাহলে আমাদের এই দুটো যোগ করলে আসছে 4। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 4%। তার মানে অপশান বিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে কোনো বস্তু কণা সরণ x মিটার হলে t = √x + 4 সেকেন্ড হয়। তাহলে বস্তু কণাটির বেগ যখন 0 তখন সরণ কত হবে। তো আমাদের বস্তু কণার সরণ আর সময়ের মধ্যে সম্পর্কটা এরকম দেওয়া আছে, t = এইটা। তো এখান থেকে আমাদের বলেছে যে যখন বেগ 0 হয় তখন সরণ অর্থাৎ x = কত হয়। তাহলে এই রাশিমালা থেকে আমরা ফার্স্টে x এর মানটা বের করব। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি √x = এইটা। তাহলে বোথ সাইডে স্কোয়ার করে দিলে তাহলে x = আসছে t - 4 তার হোল স্কোয়ার। এখন x এর একবার ডেরিভেটিভ করলে t এর সাপেক্ষে আমরা v পাবো। তাহলে v = dx dt হচ্ছে ইকুয়াল টু এরকম হলো। এইবার এটাকে আমরা ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করার জন্য আমরা এইটাকে t - 4 এটাকে আমরা z ধরে নিলাম। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে কেমন আসছে এইটা, আর তাহলে এখানে z স্কোয়ার হয়ে গেল। এবার এইটাকে যখন ডেরিভেটিভ করব z স্কোয়ারটাকে t এর রেসপেক্টে, তাহলে কি হবে
ওর ডেরিভেটিভ হলো 2z হলো, আর যেহেতু ভেরিয়েবলটা যে এটা টি এর ডেরিভেটিভ করছে সেই কারণে dz dt আমাদের চলে আসলো। এখন dz dt আমরা এই রাশিমালাটা থেকে বের করব। তাহলে এখান থেকে আমরা dz dt অর্থাৎ z কে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাচ্ছি, ddt অফ t মাইনাস 4। তাহলে এইটার ডেরিভেটিভ করলে আমাদের 1 চলে আসবে, t কে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে, আর এটা ধ্রুবক পদ তার মানে 0 চলে আসবে, তার মানে dz dt এটা আমাদের 1 হলো। এখন এখান থেকে আমরা জেডের মানগুলো বসিয়ে দেবো, জেডের মান হলো এইটা, আর dz dt 1 পেয়েছি আমরা। তাহলে ফাইনালি আমাদের চলে আসলো v ইকুয়াল টু 2 ইন্টু টি মাইনাস 4। এখন বলেছি বেগ শূন্য হলে সরণ কত হবে, তো বেগ শূন্য হলে আমরা টিটা কত পাচ্ছি দেখা যাক, এইটা ইকুয়াল টু 0 হচ্ছে, এখান থেকে টি মাইনাস 4 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। তাহলে ফাইনালি বেগ শূন্য হচ্ছে আমাদের 4 সেকেন্ড সময়। এখন এই সময়টা আমরা এই রাশিমালায় বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে যখন বেগ শূন্য হচ্ছে তখন সরণ কত হচ্ছে সেটা বের করব। তাহলে এখানে বসিয়ে দিলে আমাদের এরকম আসছে 4 - 4 তার হোল স্কোয়ার অর্থাৎ 0 মিটার। তার মানে আমাদের অ্যান্সার হবে অপশান বি। পরের প্রশ্নটা বলছে 5 দেখ, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু কণা সমত্বরণে চলছে, কণাটির গতির পঞ্চম সেকেন্ডে x1 এবং ষষ্ঠ সেকেন্ডে x2 দূরত্ব গেলে x1 = x2 করতে হবে। তো এখানে 5 দাগে আমাদের বলা আছে একটা কণা স্থির অবস্থা থেকে অর্থাৎ ওর ইউ অর্থাৎ প্রাথমিক বেগ 0, এখান থেকে সমত্বরণে যাত্রা শুরু করে বললাম ত্বরণ হলো এ। এখন বলেছে ওর পঞ্চম সেকেন্ডে যে সরণ হয় সেটা হয় x1, আর ষষ্ঠ সেকেন্ডে x2 হলে আমাদের x1 = x2 কত হবে বের করতে হবে। এখন nতম সেকেন্ডে কোনো বস্তু কণা যে দূরত্ব যায় সেটা তার রাশিমালা xn ইকুয়াল টু আমাদের এরকম হয় u প্লাস হাফ a ইন্টু 2n - 1, যেখানে nটা হলো আমাদের সময়, কততম সময় সেটাকে বোঝাচ্ছে। এখন আমাদের u ইকুয়াল টু 0, তো u ইকুয়াল টু 0 বসিয়ে দিলে এই সমীকরণটা আমাদের এরকম আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি xn প্রপোর্শনাল টু a, যেহেতু ধ্রুবক, হাফও ধ্রুবক, তার মানে 2n - 1। এখন পঞ্চম সেকেন্ডে বস্তুর যে দূরত্ব যায় সেটা হলো x1, আর ষষ্ঠ সেকেন্ডে যে দূরত্ব যায় সেটা হলো x2। তাহলে এই সম্পর্কটা থেকে আমরা এটা লিখতে পারি যে x1 বাই x2 ইকুয়াল টু 2 × 5 - 1 বাই 2 × 6 - 1। তো 2 × 5 মানে 10 - 1 মানে 9 হলো, আর 2 × 6 12 - 1 মানে 11 হলো। তাহলে x1 = x2 আমাদের আসছে 9:11। তাহলে অপশান এটা আমাদের অ্যান্সার হবে। পরের কোশ্চেনে বলছে সরলরেখায় গতিশীল কণার ক্ষেত্রে বিবৃতি 1 শূন্যস্থানে অভিকর্ষজ ত্বরণ বস্তুর আকার ও ভরের উপর নির্ভরশীল নয়, আর বিবৃতি 2 বলছে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের উপর নির্ভর করে। তাহলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আমাদের জানতে চাইছে। তো 6 দাগে ফার্স্ট বিবৃতিটা আমাদের বলেছে অভিকর্ষজ ত্বরণ বস্তুর আকার ও ভরের উপর নির্ভরশীল নয়। তো অভিকর্ষজ ত্বরণ জি এর রাশিমালা আমাদের এরকম হয় ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। ক্যাপিটাল জি হলো আমাদের সার্বজনীন অভিকর্ষীয় ধ্রুবক, আর ক্যাপিটাল এম হলো পৃথিবীর ভর, আর ক্যাপিটাল আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনোটাই বস্তুর সম্পর্কিত কোনো রাশি নেই এখানে, তার মানে এটা বস্তুর ভর বা আকার কোনো কিছুরই উপরে নির্ভর করে না। তার মানে আমাদের বিবৃতি 1টা সঠিক হচ্ছে। আর বিবৃতি 2টা বলছে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের উপর নির্ভর করে। তো অবশ্যই করে, এইটা ভরের উপর নির্ভর করছে, আর এই যে আমাদের ব্যাসার্ধের উপর নির্ভর করছে, তার মানে বিবৃতি 2টা আমাদের সঠিক হচ্ছে। তাহলে দুটো বিবৃতি সত্য, তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে ইউ প্রাথমিক বেগ সম্পন্ন একটি বস্তু কণা সমবন্ধনে চলে অবশেষে থেমে গেল, কণাটির বেগ সময় লেখচিত্র কোনটি হবে? তো একটা বস্তু কণা আমাদের ইউ বেগে চলছিল, সে সমবন্ধন অর্থাৎ ধরলাম এ মন্দনে চলছে, এবং কিছু সময় পরে ওর বেগটা কি হয়, এ মন্দনে চলার পর ওর বেগটা 0 হয়ে গেল, এটা বলেছে। তাহলে ওর বেগ সময় লেখচিত্র কি হবে? তাহলে বস্তুটার যে অন্তিম বেগ ভি সেটা আমাদের 0, আর প্রাথমিক বেগ ইউ। এখন আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এই সমীকরণটা জানি। এখান থেকে আমাদের বস্তুটা যদি সমমন্দনে চলে তাহলে তার সমীকরণটা কেমন হয়ে যাবে, ইউ মাইনাস এটি হয়ে যাবে।
কারণ বন্ধনের ক্ষেত্রে আমাদের এই এটা ঋণাত্মক হয়, সেটা বসিয়ে দিলে এরকম হবে। তাহলে এইটাকে যদি আমরা y ইকুয়াল টু mx প্লাস সি এর সাথে তুলনা করি, তাহলে কি হবে? সেটা তুলনা করার জন্য আমরা একটা কাজ করব, যেটা হলো এইটাকে এই ফর্মে লেখার চেষ্টা করব। তাহলে ভি ইকুয়াল টু মাইনাস এটি প্লাস ইউ হলো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এম, সেটা আমাদের কত আসছে? মাইনাস এ। তো এমটা যেহেতু মাইনাসে আসছে, তার মানে আমাদের নতিটা লেস দ্যান 0 হচ্ছে, অর্থাৎ ঋণাত্মক হচ্ছে। তাহলে এই গ্রাফটা আমাদের কেমন হবে? আমরা গ্রাফটা এই সমীকরণ থেকে বলতে পারছি, এর সাথে তুলনা করে বলতে পারছি যে এটা একটা অবশ্যই সরলরেখা হবে। আর এটা লেস দ্যান 0 মানে এর যে নতিটা সেটা আমাদের 90 ডিগ্রি, নতি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে। আবার বস্তুটার অন্তিম বেগ আমাদের 0 হয়ে যায়, আর প্রাথমিক একটা বেগ আছে। তাহলে গ্রাফটা কেমন হবে দেখা যাক। এদিকে ভি, এদিকে টি আঁকলাম। এখন এর একটা প্রাথমিক বেগ ইউ আছে ধরলাম, আর একটা অন্তিম বেগ 0। এর বেগটা এক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে টি সময় পরে এখানে। এখন এটা একটা সরলরেখা হচ্ছে, তাহলে এই দুটো পয়েন্ট যদি আমরা যোগ করে দিই, তাহলে সেটাও একটা সরলরেখা হচ্ছে। এবং এই সরলরেখার যে এক্স অক্ষ, অর্থাৎ এক্ষেত্রে টি অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করেছে সেটা আমাদের গ্রেটার দ্যান 90 হচ্ছে। 90 হলে আমাদের নতিটা লেস দ্যান 0 হয়ে যাবে। তার মানে আমাদের গ্রাফটা ঠিক এরকম দেখতে হবে। তাহলে অপশান সিটা অ্যান্সার হচ্ছে। নেক্সট আর দেখ বলছে যে একটি বেলুন ঊর্ধ্বমুখী বেগ নিয়ে উপরে উঠছে 300 মিটার উচ্চতায়। বেলুনের বেগ যখন 19 মিটার পার সেকেন্ড, তখন এক খণ্ড পাথর বেলুন থেকে খসে পড়ে। কতক্ষণ পর পাথরখণ্ডটি ভূমি স্পর্শ করবে? তো আমরা যদি ছবিটা আঁকি, যে একটা বেলুন উপরের দিকে উঠছে, এইটা হলো ভূমি, এইটা হলো বেলুনটা উপরের দিকে উঠছে। এই বেলুনটা যখন 300 মিটার উচ্চতায় আছে, তখন এর থেকে একটা পাথর টুকরো খসে পড়লো। আর বেলুনটার বেগ বলা আছে, হ্যাঁ এই উচ্চতায় বলা আছে 19 মিটার পার সেকেন্ড। তো পাথরটা যখন বেলুন থেকে পড়বে, তখন ওর একটা ইনিশিয়ালি ঊর্ধ্বমুখী বেগ থাকবে, সেই বেগটাও আমাদের 19 মিটার পার সেকেন্ড হবে। এবার জানতে চেয়েছে পাথরটা কতক্ষণে ভূমি স্পর্শ করবে। আর এক্ষেত্রে আমাদের অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করছে, তাহলে আমাদের বের করতে হবে টি ইকুয়াল টু কত হবে। তো এখানে আমরা এস জানি, প্রাথমিক বেগ সেটাও জানি, অভিকর্ষজ ত্বরণও জানি। তো তাহলে সেখান থেকে আমাদের টিটাকে বের করতে হবে। আমরা কি করে বের করব? আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণটা ব্যবহার করব। ব্যবহার করে এস এর ভ্যালুটা বের করে ফেলব। তো এখানে এস কত হবে? আমরা কি করছি, উপরের দিকটা পজিটিভ ধরে নিচ্ছি। তাহলে আমাদের ইউটা পজিটিভ হচ্ছে, ইউ 19 মিটার পার সেকেন্ড। তাহলে 19টি হলো, এসটা আমাদের নেগেটিভ হবে কারণ নিচের দিকে মাপছি আমরা এখান থেকে, তাহলে -300 হয়ে গেল। আর জিটা যেহেতু নিচের দিকে মাপছি, সেই কারণে জিটাও মাইনাস হবে। তো জি এর মান আমাদের কোশ্চেনে বলা আছে 9.8 ইন্টু টি স্কোয়ার, তাহলে এটা 4.9 হয়ে গেল। এবার এটাকে আমরা যদি এক সাইডে এনে লিখি, তাহলে 4.9 টি স্কোয়ার মাইনাস 19টি প্লাস না -3 হবে, -300 ইকুয়াল টু আমাদের 0 আসছে। তো এটা একটা আমাদের দ্বিঘাত সমীকরণ হলো। এই দ্বিঘাত সমীকরণ আমরা শ্রীধরাচার্য কাজে লাগিয়ে সলভ করব। তো শ্রীধরাচার্য কাজে লাগালে কি হয়? -b হয়, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। তো -b, তার মানে সেই মাইনাস, আর এক্ষেত্রে আমাদের মাইনাসটা হলো এক্ষেত্রে আমাদের বিটা হলো -19, তাহলে সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 19 হলো প্লাস মাইনাস √b², অর্থাৎ -19 তার হোল স্কোয়ার মাইনাস 4ac, তার মানে 4 ইন্টু এ হলো আমাদের 4.9 ইন্টু সি হলো আমাদের -300, এইটা সি বাই 2 ইন্টু এ, অর্থাৎ 2 ইন্টু 4.9 এত সেকেন্ড। তো এটা তোমরা সলিউশনটা করে নেবে, আমি জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। একটা আসবে টি ইকুয়াল টু আমাদের অ্যাপ্রক্সিমেটলি 10 সেকেন্ড, আরেকটা আসবে টি ইকুয়াল টু -6 আসবে। তো এটা যেহেতু লেস দেন জিরো, সেই কারণে টি এর ভ্যালু এটা কখনোই হবে না, আমাদের টি ইকুয়াল টু হয়ে যাবে 10 সেকেন্ড। তাহলে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে।
তারপরে কোশ্চেনটা বলছে প্রদত্ত কোনটি জড়তীয় নির্দেশতন্ত্র? অপশান এ ঘূর্ণায়মান নাগরদোলা, অপশান বি সমবেগে চলমান গাড়ি, সি সুষম ত্বরণে চলমান ট্রেন, ডি দড়ি ছিঁড়ে পড়া লিফট। তো জড়তীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে আমাদের ওই নির্দেশতন্ত্রের কোনো ত্বরণ থাকে না। এক্ষেত্রে এই চারটে অপশনের মধ্যে যার কোনো ত্বরণ থাকবে না সেটাকেই আমরা বলবো জড়তীয় নির্দেশতন্ত্র। তো ফার্স্টে বলছি আমাদের ঘূর্ণায়মান নাগরদোলা, এর একটা ত্বরণ থাকে। সেটা কী হয়, কী ধরনের ত্বরণ হয়? আমাদের অভিকেন্দ্র ত্বরণ থাকে, তার মানে এটা আমাদের জড়তীয় নির্দেশতন্ত্র হবে না। নেক্সট বলছে যে সমবেগে চলমান গাড়ি, তো সমবেগে চলমান গাড়ির ক্ষেত্রে আমাদের ভিটা ধ্রুবক হয়, ভি ধ্রুবক হলে আমাদের ত্বরণ 0 হয়ে যায়, কারণ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে বেগের পরিবর্তনটা 0, তাহলে ত্বরণ আমাদের 0 হয়ে যাবে। তাহলে এই অপশান বিটাই আমাদের অ্যান্সার হবে, যেহেতু ত্বরণ নেই কোনো। আর বাকি অপশানগুলো কী বলছে দেখা যাক। অপশান সি বলছে সুষম ত্বরণে চলমান ট্রেন, তো এর ত্বরণ আছে সেটা বলেই দিয়েছে। আর দড়ি ছিঁড়ে পড়া লিফট, তো দড়ি ছিঁড়ে পড়া লিফট আমাদের অভিকর্ষী ত্বরণ নিয়ে নিচে পড়তে থাকবে, তার মানে ওরও একটা ত্বরণ আছে, তাহলে ওটাকেও আমরা জড়তীয় নির্দেশতন্ত্র বলতে পারি না। তাহলে অপশান বিটাই আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে একটি কণার বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, এইরকম বেগ সময় লেখচিত্র। তো এখানে কণাটি প্রথম 2 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা মোট দূরত্বের কত অংশ? তো প্রথম 2 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে কণাটা, সেটা কত হবে? এখানে যেহেতু বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, তার মানে এই যে ত্রিভুজটা পাচ্ছি আমরা, এই ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে সেইটা হবে। আর মোট দূরত্ব কত হবে? এই যে এখানে যে ট্র্যাপিজিয়ামটা তৈরি হয়েছে সেই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে মোট কণাটা বলেছে যে প্রথম 2 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার মোট দূরত্বের কত অংশ। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে সেটাকে আমরা এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দিলে আমাদের কী হবে, আমরা কণাটা প্রথম 2 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে তার মোট দূরত্বের কত অংশ পেয়ে যাব। তো ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সূত্র হয় হাফ ইন্টু ভূমি। এক্ষেত্রে ভূমি হলো এটা 0, তাহলে 2, আর উচ্চতা হলো আমাদের এইটা অর্থাৎ 10। এইটা বা এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যে দৈর্ঘ্য হয় তার যোগফল। এক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা আমাদের সমান্তরাল, তো এই বাহুর দৈর্ঘ্য হলো আমাদের 6, আর উপরের এই বাহুটার দৈর্ঘ্য হলো এইটুকু। তার মানে কত হচ্ছে এটা আমাদের 4 - 2, তাহলে 2 হচ্ছে, ইন্টু এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, তো সেটা অবশ্যই এখান থেকে এই দূরত্বটা, তার মানে সেটা আমাদের 10 হচ্ছে। তো বসিয়ে দিলাম, এবার ক্যালকুলেশন করব। তাহলে এখান থেকে আসছে 2/8, কেটে গেল, তাহলে আসছে আমাদের ফাইনালি 1/4 অংশ। তাহলে অপশান সিটা অ্যান্সার হবে।